হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর দা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 ক্লাস নিয়ে থাকি। তো আজকে তোমাদের জন্য কিছু ইতিহাসের, কিছু জিওগ্রাফির এবং কিছু তোমাদের সায়েন্সের কোশ্চেন আমি নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে ওই পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে আমি কিন্তু কোশ্চেনগুলো একদম তোমাদের বেছে বেছে নিয়ে এসেছি, যাতে তোমরা এই কোশ্চেনগুলো করে গেলে কোনো না কোনো পরীক্ষায় তোমরা এই কোশ্চেন থেকে কমন পাবেই, এতটুকুন আমি বলতে পারি। কোশ্চেনগুলো দেখো, তোমরা ক্লাসটি কমপ্লিট করার পর বুঝতে পারবে যে দাদা কোশ্চেনগুলো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। তো চলো আমরা এবার কোশ্চেনগুলো দেখে নিই যে কি কি তোমাদের জন্য রেখে। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। প্রথম প্রশ্নটা বলছে যে অর্থশাস্ত্র কে রচনা করেন? তো অ্যান্সারটা কি হবে? আমাদের কৌটিল্য। পাশাপাশি আমরা কিছু তথ্য জেনে নিই কৌটিল্য সম্বন্ধে। কৌটিল্যর আরেকটা নামে আমরা ডাকতে পারি চাণক্য। ওকে, এছাড়াও আরেকটা নাম আছে যেটা আমরা বিষ্ণুগুপ্ত বলি। তো এই বিষ্ণুগুপ্ত, চাণক্য বা কৌটিল্য একই নাম। তিনি কি রচনা করেছিলেন? অর্থশাস্ত্র। এবং যদি বলা হয় কোন মৌর্য বংশীয় রাজার মন্ত্রী ছিলেন এই কৌটিল্য, তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তখন আমাদের কি হয়ে যাবে? চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু মন্ত্রী ছিলেন আমাদের এই কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ওকে, এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ফাউন্ডার অফ মৌরিয়ান ডাইনেস্টি। ওকে, মানে মৌর্যগুপ্তের প্রতিষ্ঠাতা ছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য। এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। হর্ষচরিত কে রচনা করেন? এই হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট। এবং বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ওকে, হর্ষবর্ধনের সভাকবি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হর্ষবর্ধনের সভাকবিকে বাণভট্ট। এছাড়া বাণভট্ট হর্ষচরিত ছাড়াও কি রচনা করেছিলেন? কাদম্বরী। কি রচনা করেছিলেন? কাদম্বরী। এটাও তোমাদের একটু মনে রাখতে হবে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন বলছে রামচরিত কার রচনা? রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। তো দেখো, এই যে বুকস অ্যান্ড অথর, এই পার্টটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। কোন কোন বই কোন কোন লেখক লিখেছে, এখান থেকে কোশ্চেন মিনিমাম একটা কোশ্চেন তোমাদের যে কোনো পরীক্ষায় আসে। যারা পরীক্ষা দাও তারা সকলেই জানো, যারা অ্যাসপিরেন্ট আছো তারা কিন্তু জানো। তো এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় ভুল হয়ে যায়, কারণ গুলিয়ে যায়, এই জন্য খাতায় তোমরা লিখে রাখো। এছাড়াও আমাদের যে এআর একাডেমি, সবাই জানো এআর যে একাডেমি আমাদের বলে 13 বলে টেলিগ্রাম চ্যানেল আছে। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যারা এই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাদেরকে সকলকেই বলবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের দুটোরই লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাও। কারণ আমরা যে ক্লাসগুলো দিই ইউটিউবে, সেই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু আমরা এই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু আমরা দিয়ে থাকি। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? মানে রাজতরঙ্গিনী যে গ্রন্থ তার রচয়িতা হচ্ছে কলহন। এই রাজতরঙ্গিনী গ্রন্থটা খুবই একটা ইম্পর্টেন্ট গ্রন্থ বা বুক বলতে পারো, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। যেখান থেকে আমরা কোথাকার ইতিহাস জানতে পারি? কাশ্মীরের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়? তো এই প্রশ্নটাই দেখো। তো দেখো অ্যান্সার হয়ে যাবে কাশ্মীর। একটু আগেই আমি এই কোশ্চেনটা বললাম। এর পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে। তহকক ই হিন্দ কার রচনা? এটা হয়ে যাবে আমাদের আলবেরুনি। এবং আলবেরুনি কোথাকার আদিবাসী ছিলেন বা কোথাকার, তিনি কোথায় কোন দেশের থেকে এসেছিলেন যদি হয়, সেটা অ্যান্সার হয়ে যাবে আমাদের উজবেকিস্তান। 8 নম্বর প্রশ্ন দেখো। আইহোল প্রশস্তি কার রচনা বা কে রচনা করেন? একই কথা। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। এবং যদি বলা হয় রবিকীর্তি কার সভাকবি ছিল? দ্বিতীয় পুলকেশী, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলেছে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? আমরা সকলেই জানি হরিসেন। এবং এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাপতি, গুপ্ত যুগের রাজা সমুদ্রগুপ্তের সভাকবি। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো আজকের ক্লাসের 10 নম্বর প্রশ্নটা কি বলছে। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? ওকে, অ্যান্সার হয়ে যাবে আমাদের গৌতমী পুত্র সাতকর্ণীর।
11 নম্বর প্রশ্ন দেখো, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? তো এর অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। ওকে, এবং যদি বলে কত খ্রিস্টাব্দে, সেটা হয়ে যাবে 1837 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্নটা কি বলছে, অশোকের লিপি কোন ভাষায় লেখা? ব্রাহ্মী এবং খারিষ্টি ভাষায় অশোকের যে লিপিটা সেটা লেখা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, ভোজরাজের লিপির নাম কি? ভোজরাজের লিপির নাম ছিল গোয়ালিয়র লিপি। গোয়ালিয়র লিপি। 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা যদি নাম আসে মেহেরগড়। আবারও আমি একটা তোমাদের কথা বলে রাখি, যারা এই পিডিএফটি নিতে ইচ্ছুক, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম গিয়ে সার্চ করবে AR Academy 13, আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম, সেই নাম দিয়ে সার্চ করবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি। চলো পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা দেখে নিই। তো 15 নম্বর প্রশ্নটা কি বলছে, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, পাশাপাশি দেখো তোমাদের লেখা আছে খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1934 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জেন ফ্রাসোয়া জারিচ ও মার্কিন প্রত্নতাত্ত্বিক রিচার্ড মিও এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এছাড়া আরও দুটো যে প্রাচীন সভ্যতা, সেটা কি গো? হরপ্পা সভ্যতা। তাই তো, পাশাপাশি আমরা দেখে নিই যে এই হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন এবং কত খ্রিস্টাব্দে। তাই হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, এবং যদি বলা হয় কে আবিষ্কার করেন, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে দয়ারাম সাহানি। ওকে, দয়ারাম সাহানি, এটা মনে করে রেখে দেবা, দয়ারাম সাহানি। এছাড়া এবং আরেকটা সভ্যতা যেটা আছে মহেঞ্জোদারো, সেটা মনে রেখে দেবা, মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, এই দুটো নাম কিন্তু তোমরা সকলেই মনে রেখে দিও। চলো 16 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। 16 নম্বর প্রশ্ন কি বলছে, হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা একটু আগে আলোচনা করলাম, যদি আসে তাহলে পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত। পাঞ্জাবের একটা জেলা মন্টেগোমারি জেলা, সেখানে কিন্তু হরপ্পা সভ্যতা বা হরপ্পা নিদর্শন পাওয়া গেছে। চলো 17 নম্বর প্রশ্নটা আমরা দেখি, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত আছে। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, VVI বলতে পারো, বিভিন্ন এক্সামে তোমাদের এই কোশ্চেনটা রিপিট হয়। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে আমাদের মৃতের স্তূপ। পরবর্তী প্রশ্ন দেখো, আমি যেটা একটু আগে আলোচনা করলাম, হরপ্পা কে আবিষ্কার করেন? 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। ওকে, আরবি দয়ারাম সাহানি। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। দেখো 20 নম্বর প্রশ্ন, যেগুলো আমি আলোচনা করছি সেগুলো দেওয়াই আছে, তো আমি আর আলোচনা বেশি করব না। এগুলো তোমরা একবার দেখো, পিডিএফ থাকলে পিডিএফ থেকেই যায়, তো একবার যদি কোনো চ্যানেলে তোমরা দেখে নাও, তাহলে সেটা একবার তোমাদের রিভিশন হয়ে যায়, সেই জন্যই করানো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। চলো আমরা 21 নম্বর প্রশ্ন কি বলছে, পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন আমাদের 23তম জৈন তীর্থঙ্কর, এবং যদি বলা হয় 24তম, যেটা আমাদের লাস্ট জৈন তীর্থঙ্কর, তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের মহাবীর। মনে থাকবে, মনে করে রেখে দাও, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবীর লাস্ট বা 24তম তীর্থঙ্কর। চলো 22 নম্বর প্রশ্ন দেখি আমরা কি বলেছে, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম যখন বলবে তখন আমাদের ঋষভনাথ, এবং শেষ জৈন তীর্থঙ্কর দেখো আমি একটু আগে বললাম 23 নম্বর প্রশ্নটা, যে মহাবীর ছিল আমাদের শেষ জৈন তীর্থঙ্কর। তো চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বৌদ্ধদের মূল ধর্ম কোনটি? বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এবং এই ত্রিপিটক একটা কোশ্চেন এই ত্রিপিটক নিয়ে আসে, সেটা হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় রচিত? তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের পালি ভাষায় কিন্তু এই ত্রিপিটক রচিত হয়েছিল, পালি ভাষা। ওকে, চলো 25 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, জৈনদের দুটি সম্প্রদায় ছিল, সেই দুটি সম্প্রদায়ের নাম কি কি? তো অ্যান্সারটা আমরা দেখে নিই, শ্বেতাম্বর এবং দিগম্বর। 26 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বৌদ্ধদের দুটি মূল সম্প্রদায় ছিল। এবার আমরা এর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে 25 নম্বর কোশ্চেন জৈনদের, এবার বৌদ্ধদের দুটি সম্প্রদায়। এগুলো কিন্তু খুবই গুলিয়ে যায়, এই জন্য বারবার এগুলোকে খাতায় নোট করে বারবার তোমাকে দেখতে হবে। তো এর অ্যান্সার হয়ে যাবে মহাযান এবং হিনযান। তাহলে আমরা জৈনদের পড়লাম শ্বেতাম্বর এবং দিগম্বর, এবং বৌদ্ধদের দুটি মূল সম্প্রদায় কী কী পড়লাম, মহাযান এবং হিনযান। তো চলো এবার আমরা দেখে নিই পৃথিবীর ক্ষুদ্রতম এবং বৃহত্তম সম্বন্ধে যে জিনিসগুলো হয়, মানে ক্ষুদ্রতম দেশ, মহাদেশ,
এইগুলো আমরা একটু দেখে নিই। চলো দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম যখন মহাদেশ বলবে তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে ওশিয়ানিয়া। ওকে, এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর ক্ষুদ্রতম যখন আমাদের দেশ বলবে তখন হয়ে যাবে আমাদের অ্যান্সার ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ, এই নামটা একটু মনে করে রেখে দিও। সবচেয়ে ক্ষুদ্রতম দিন যখন বলবে তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে 22শে ডিসেম্বর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। তো দেখো, এর আগেরটা ছিল ক্ষুদ্রতম দিন, এবার দেখো সবচেয়ে ক্ষুদ্রতম যখন রাত বলবে তখন অ্যান্সার হয়ে যাবে আমার 21শে জুন। পৃথিবীর ক্ষুদ্রতম, নেক্সট দেখো পৃথিবীর ক্ষুদ্রতম নদী যখন বলবে তখন হবে ডি রিভার, মানে দ্য রিভার, যুক্তরাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর তখন হয়ে যাবে আমাকে আর্কটিক মহাসাগর। ওকে, আর্কটিক মহাসাগর। এবং যখন বৃহত্তম বলবে সকলেই জানো তোমরা যে পৃথিবীর বৃহত্তম মহাসাগর বললে প্রশান্ত মহাসাগর। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগতের যখন ক্ষুদ্রতম গ্রহ বলবে তখন বুধ। এবং যদি বলা হয় সূর্যের সব থেকে নিকটতম গ্রহের নাম বা কাছের গ্রহের নাম, নিকটতম যখন বলবে তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের এই বুধ। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর ক্ষুদ্রতম গির্জা। ওকে, সেটা কি হতো দেখো, অ্যান্সার কি বলছে, চ্যাপেন্স অফ সান্তা ইসাবেল। ওকে, ভ্যাটিকান সিটিতে অবস্থিত। এর পরবর্তী দেখো কি বলেছে, পৃথিবীর ক্ষুদ্রতম ফুল। পৃথিবীর ক্ষুদ্রতম ফুল যখন বলবে তখন হবে প্লিয়া মাইক্রোফোলিয়া। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র, অ্যান্সার হয়ে যাবে আমার নাউরু। ওকে, পৃথিবীর ক্ষুদ্রতম মাছ যখন বলবে তখন হবে ইনস্ট্যান্ট ফিশ, যার ওজন হচ্ছে কি বলতো 1 মিলিগ্রাম। ওকে, পৃথিবীর ক্ষুদ্রতম মাছ। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম সাবমেরিন সেরাফিনা, যার দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো এখানে নাম্বারিংয়ের আমাদের একটু প্রবলেম হয়েছে, এর আগেও 1 নম্বর প্রশ্ন পড়েছো, তো নাম্বারিংটা মেন ব্যাপার না, প্রশ্নগুলো কেমন, প্রশ্নগুলোর ধরনগুলো কেমন এবং প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। দেখো কি বলেছে, কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। তো দেখো আমাদের বিভিন্ন রাজ্য আছে এবং স্টেট ওয়াইজ বিভিন্ন ধরনের ভাষাভাষীর লোক আমরা কিন্তু বসবাস করি। তো আমাদের যে সরকারি ভাষা ইংরেজি সেটা হচ্ছে নাগাল্যান্ডের স্টেটের আমাদের সরকারি ভাষা ইংরেজি। চলো 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস যখন বলবে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখন হয়ে যাবে আমার মুসলিম সভাপতি যখন বলবে সেটা অ্যান্সার হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। এখান থেকে আর কিছু কোশ্চেন তোমরা জেনে নাও, এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়। যদি বলা হয় কত খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, 1885 খ্রিস্টাব্দে। এবং কে প্রথম প্রতিষ্ঠিত করেছিল এই আইএনসি, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে অ্যালান অক্টাভিয়ান হিউম, হিউম, এই নামটা মনে রেখে দিবা। দেখো এখান থেকে গোলমাল লেগে যায়, যখন তোমাকে বলবো প্রতিষ্ঠাতা তখন হয়ে যাবে অ্যালান অক্টাভিয়ান হিউম, 1885 খ্রিস্টাব্দে। কোথায়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? 92 জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল। কোথায়? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। এবং যদি বলা হয় যে প্রথম সভাপতি বা ফার্স্ট প্রেসিডেন্ট, ওকে, যদি বলা হয় প্রথম সভাপতি বা ফার্স্ট প্রেসিডেন্ট তখন অ্যান্সার হয়ে যাবে আমার উমেশচন্দ্র ব্যানার্জি। কে এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি? উমেশচন্দ্র WC ব্যানার্জি। ওকে, WC ব্যানার্জি, এটা মাথায় রেখে দিবা, উমেশচন্দ্র ব্যানার্জি। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। তো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলবে তখন অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি। বিশ্বের প্রথম যখন বলবে মহিলা প্রধানমন্ত্রী তখন সিরিমাও ভান্ডার নায়েক। 5 নম্বর প্রশ্ন কি বলছে আমরা দেখি, হরপ্পা সভ্যতার কোন যুগের সাথে সম্পর্কিত। তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ব্রোঞ্জ যুগ, তাম্রবঞ্জ যে যুগ বলে আমরা, সেই যুগের সঙ্গে কিন্তু হরপ্পা সভ্যতার সাথে সম্পর্কিত। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দিন ই ইলাহি ধর্ম কোন মুঘল শাসক দ্বারা পরিচালিত হয়েছিল। এর অ্যান্সার আমরা সবাই জানি, আকবর। ওকে, চলো 7 নম্বর প্রশ্ন কি বলেছে। 7 নম্বর প্রশ্ন বলছে, সূর্য উদয়
ও ডুবে যাওয়ার সময় লাল দেখায় কেন? তো এর কারণ হচ্ছে লাল রঙের বিচ্ছুরণ সবচেয়ে কম। ওকে, তো এর অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এটা ঘটে কিন্তু আলোর বিচ্ছুরণের জন্য। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, রমধনুতে, আচ্ছা এটা হয়ে যাবে রামধনু, যেটাকে আমরা কি বলি বলতো, রেইনবো। ওকে, যেটাকে আমরা কি বলি, রেইনবো। রামধনুতে কয়টি রং থাকে? এটা 7টি রং, মনে রেখে দিবা 7টি রং। এবং এইখানে 7টি রং কি কি থাকে? তোমরা ছোটোবেলায় পড়েছো বেনিয়া সহকলা, নাকি? বেনিয়া, এরকম বাংলায় লিখেছো বেনিয়া সহকলা। এবার এটা কি করে মনে রাখবো? বে দিয়ে বয়কারে বেগুনি, দন্তে 9 দীর্ঘ দিয়ে নীল, আ দিয়ে আকাশি, দন্তে স দিয়ে সবুজ সহ, তারপরে হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা এবং লা দিয়ে লাল। ওকে, এছাড়াও কেউ ইংরেজিতেও মনে রাখতে পারো VIBGYOR, ভিভ জিওর বা গিওর যাই বলো। ওকে, তো এইটা মনে রেখে দিবা। তো দেখো বেনিয়া সহকলাভাবে মনে রাখতে পারো বা ভিভ জিওরভাবে মনে রাখতে পারো। এর পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর কি বলেছে, জিও স্টেশন স্যাটেলাইটের উচ্চতা কত? 36,000 কিলোমিটার, 36,000 কিমি। গুটি বসন্ত রোগ 10 নম্বর প্রশ্ন কি বলেছে, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এর অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড জেনার। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, জলাতঙ্কের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন লুই পাস্তুর। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন ব্যাকটেরিয়া থেকে দুধের সৃষ্টি হয়? এটা হচ্ছে আমার ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে আমাদের দুধের সৃষ্টি হয়। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরজীবী তরঙ্গের কম্পাঙ্ক কত? পরজীবী তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে দেখো 20,000 হার্জের বেশি। এবং এই HZ, এই হার্জ, একে বলা হবে হার্জ। এই হার্জ হচ্ছে শব্দের কম্পাঙ্কের একক। কিসের? কম্পাঙ্কের কিন্তু একক বা ইউনিট বলতে পারো। কম্পাঙ্কের এককের নাম যদি আসে, এটা তোমাদের যে KPSI এক্সাম হয়ে গেল, এই এক্সামে কিন্তু প্রিলিমিনারিতে কোশ্চেনটা এসেছিল কম্পাঙ্কের এককের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে হার্জ। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 14 নম্বর প্রশ্নটা কি বলেছে, পারমাণবিক বোমা কোন নীতির কাজ করে? তো নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের বলে রাখি, যে সূর্যের যে শক্তির উৎস সেটা হয়ে যাবে, দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, FISSION ফিশন, আর একটা হয় ফিউশন। ওকে, FUSION। তো এই ফিউশন যখন হয়ে যাবে, এই ফিউশনের দ্বারা সূর্যের শক্তি উৎপন্ন হয়, এটা সান, মনে রেখে দেবো ফিউশন। আর যখন ফিশন হয়ে যাবে তখন অ্যাটম, যে অ্যাটম বোমা জেনারেট করা হয় নিউক্লিয়ার ফিশন পদ্ধতিতে। আর যখন বলবে যে সূর্যের শক্তির কোন নীতির ওপরে, তখন নিউক্লিয়ার ফিউশনের ওপরে জেনারেট করা হয়, মানে নিউক্লিয়ার ফিউশনের ওপর ভিত্তি করে সানের যে শক্তির মূল উৎস। চলো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, তড়িৎ প্রবাহের একক কোনটি? তড়িৎ প্রবাহের যখন একক বলবে তখন আমার অ্যান্সার হয়ে যাবে অ্যাম্পিয়ার। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে কোন খনিজের প্রয়োজন? অ্যান্সার হয়ে যাবে আমাদের পটাশিয়াম। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সবাই আমরা জানি, এর অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনিন হয়েছে, এটা কুইনাইন হবে, সবাই দেখে নিও। এই কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? আমরা সবাই জানি সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু এই কুইনাইন রোগের ওষুধ পাওয়া যায়, কুইনাইন। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? আমরা সকলেই জানি এর অ্যান্সার রেফ্লেশিয়া। চলো 20 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের তোমাদের লাস্ট প্রশ্ন, বৃহত্তম জীবন্ত পাখি কোনটি? বৃহত্তম জীবন্ত পাখি যখন বলবে এই উট পাখি। এবং যদি বলা হয় বৃহত্তম কোষ, এখান থেকে একটা কোশ্চেন তোমরা মনে রেখে দাও, বৃহত্তম যখন তোমাকে কোষ বলবে তখন অ্যান্সার হয়ে যাবে এই উট পাখির কিন্তু ডিমকে আমরা বৃহত্তম কোষ বলে থাকি। উট পাখির ডিমকে আমরা বৃহত্তম কোষ বলে থাকি। তো দেখো আজকের ক্লাসে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলোই আমি একটু আলোচনা করলাম। কোশ্চেনগুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট আশা করছি আমার আর বলার প্রয়োজন নেই, তোমরা সকলেই বুঝতে পারছো। আবারও বলছি ভিডিও শেষে, এআর একাডেমি 13 বলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে। যারা ক্লাসের PDF বা এই ধরনের প্রশ্ন পেতে ইচ্ছুক তারা আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রামেও যুক্ত হতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তো যারা ইচ্ছুক পেতে তারা সকলেই জয়েন হয়ে যাও। কোথায় কিভাবে জয়েন হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং
হোয়াটসঅ্যাপ গ্রুপের দুটোরই লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন হয়ে যাও এবং ক্লাসের যে পিডিএফ ওখানে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল কিন্তু তোমাদের কোশ্চেন। তো কোশ্চেনগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, কারণ তুমি যেটা জানছো তোমার পাশের যে বন্ধু তাদেরকে একটু জানার সহযোগিতা করে দাও। এবং আমাদের এআর একাডেমি যে 13 চ্যানেলটা, সেটা তোমরাই পারবে একমাত্র সবারই কাছে ছড়িয়ে দিতে। তো চলো, এই ছিল ক্লাস। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয় তোমাদের আবার দেখা হচ্ছে। চলো, টাটা।